নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বিজেপির নেতা তিনি সরাসরি শাহরুখ খানকে নিশানা করতে গিয়েছিলেন এবং ভেবেছিলেন হয়তো যে একটা হিন্দু মুসলিমের একটা তথ্য সামনে রাখলে এই মুহূর্তে অন্তত তিনি তার যে উচ্চতা রাজনৈতিকভাবে সেটা বৃদ্ধি করতে পারবেন। কিন্তু করতে গিয়ে তিনি যেটা করলেন, শাহরুখ খানকে নিশানা করতে গিয়ে তিনি কাকে কাকে একসাথে নিশানা করে ফেললেন? নরেন্দ্র মোদীকে, এস জয়শঙ্কর ভারতবর্ষের বিদেশ মন্ত্রী তাকে, এবং অবশ্যই অমিত শাহের ছেলে জয় শাহকে। কেন এই প্রেক্ষাপট তৈরি হলো আপনাদের সমস্তটা গুছিয়ে বলবো এই মুহূর্তে। আইপিএল এর নিলাম চলছে, আপনারা জানেন আইপিএল খেলা হবে সামনেই এপ্রিল মাসে, এবং সেই আইপিএল এর এখন নিলাম চলছে, প্লেয়ারদেরকে কেনা চলছে বিভিন্ন টিমের তরফ থেকে। এবং আপনারা জানেন যে কলকাতার হয়ে যে টিম খেলে সেই টিমের মালিক শুরু থেকেই একদম শাহরুখ খান এবং জুহি চাওলা। এই শাহরুখ খান এই মুহূর্তে তার টিমে কিনে ফেলেছেন বাংলাদেশের একজন প্লেয়ার মুস্তাফিজুর রহমান, এবং মুস্তাফিজুর রহমানকে কেনা নিয়েই এই মুহূর্তে বিজেপি নেতার কটাক্ষ যে বাংলাদেশে হিন্দুদের উপর কিভাবে আক্রমণ চলছে আপনারা দেখুন। এবং সেই অবস্থাতে শাহরুখ খান তিনি কি করছেন, তিনি বাংলাদেশের একজন প্লেয়ারকে হঠাৎ করে 9 কোটি টাকার বিনিময়ে কিনে ফেলছেন। এই সামগ্রিক ঘটনা বলতে গিয়ে তিনি যে প্রেক্ষাপটটা তুলে ধরলেন, সেখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠে আসছে। কারণ এই সঙ্গীত সোম, যিনি উত্তরপ্রদেশের প্রাক্তন এমএলএ, বিজেপির বর্তমান এমএলএ নয়, তিনি প্রাক্তন এমএলএ, এবং সেই জন্যই হয়তো তিনি একটু চেষ্টা করছেন 2027 সালে হয়তো তার প্রতি আরেকটু নমনীয় হতে পারে বা দুর্বল হতে পারে পার্টি, এবং তাকে একটা সিট দিতে পারে। সেই চেষ্টার ফলেই হয়তো এই মুহূর্তে যে বক্তব্যটা রেখে ফেলেছেন সেখানে বড় সড়ো একটা প্রশ্ন বিতর্ক তৈরি করে দিয়েছেন তিনি। তার কারণ এই মুহূর্তে যখন এই কথা বলছেন সঙ্গীত সোম, তখন এস জয়শঙ্কর ভারতবর্ষের বিদেশ মন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি নিয়ে উপস্থিত হয়েছেন সরাসরি বাংলাদেশে। একদম সঠিক শুনছেন, বাংলাদেশের সঙ্গে যেখানে 36 কা আখড়া চলছে ভারতবর্ষের, সেই জায়গা থেকেও ভারতবর্ষ তাদের বিদেশ নীতিটাকে কতটা স্ট্রং এই মুহূর্তে সেটা একটা দেখানোর জন্য কিন্তু এই মুহূর্তে অবশ্যই বাংলাদেশের সঙ্গে একটা ভালো সম্পর্কিত থাকতে চাইছে। এবং সেই জায়গা থেকে ভারতবর্ষের বিদেশ মন্ত্রী তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করতে গিয়েছেন। এবং তারেক রহমান আপনারা জানেন বাংলাদেশের দুটো মূলত পার্টি, তাদের মধ্যেই ভোটটা হয় বহু বছর ধরে সেই চলছে। এবং আওয়ামী লীগ যদি শেখ হাসিনা প্রাক্তন হয়ে যাওয়া প্রধানমন্ত্রী তার পার্টি হয়, তাহলে সেই ক্ষেত্রে আরেকটা পার্টি বিএনপি, এই বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি যেটা, সেই বিএনপির যে নেত্রী ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের খালেদা জিয়া, যিনি রিসেন্টলি মারা গিয়েছেন, সেই বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, তিনি 15 বছর ধরে বিদেশে থাকার পর এই মুহূর্তে দেশে ফিরেছেন এবং বিপুল জনসমর্থনের মাঝখানে তিনি ফিরেছেন। এবং এই মুহূর্তে যা বাংলাদেশ থেকে খবর উঠে আসছে যে রিসেন্টলি বাংলাদেশে নির্বাচন হতে চলেছে, এবং নির্বাচনে অবশ্যই এই মুহূর্তে যদি সঠিকভাবে নির্বাচন হয় তাহলে কিন্তু বিএনপির ফিরে আসার একটা সম্ভাবনা আবারও রয়েছে। এবং এই যে খালেদা জিয়া মারা গিয়েছেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, সেই প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক স্তব্ধ হয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি চিঠি পাঠান, এবং সেই চিঠিটাই ট্রান্সফার করতে গিয়েছিলেন ভারতবর্ষের বিদেশ মন্ত্রী হিসেবে এস জয়শঙ্কর। তাহলে সেইটাও তো একটা প্রশ্নের মুখোমুখি হয় যে বাংলাদেশ যদি এতই অচ্ছুত হয়, তাহলে বাংলাদেশে এস জয়শঙ্কর কি করতে গেলেন এই মুহূর্তে? তারেক রহমান তিনি তো তেমন কোনো নেতা নয়, যেমন এই মুহূর্তে বাংলাদেশের একদম মোহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন, তার সঙ্গে দেখা করতে গেলে একটা বিষয় উঠে আসতো যে সরকারিভাবে দেখা করতে গেছে। কিন্তু তারেক রহমান তো সাধারণ একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, তার ছেলে, তার সঙ্গে এস জয়শঙ্কর দেখা করতে গেলেন কেন? এই চিঠির মধ্যে দেশের প্রধানমন্ত্রী কি লিখেছেন? দেশের প্রধানমন্ত্রী এই চিঠির মধ্যে লিখেছেন যে প্রাক্তন বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি খালেদা জিয়া, তার সঙ্গে তার কত সৌহার্দ্যপূর্ণ একটা
দেখা হয়েছিল যখন 2014 সালে তিনি সদ্য প্রধানমন্ত্রী হয়েছেন ভারতবর্ষে। সেই ছবিও তিনি শেয়ার করেছিলেন যেদিন খালেদা জিয়ার মৃত্যু ঘটে। সামগ্রিক ঘটনাটায় এই মুহূর্তে এই যে সঙ্গীত সোম বিজেপির উত্তরপ্রদেশের নেতা, তিনি কিন্তু বেশ কয়েকটা বিতর্ক তৈরি করেছেন শাহরুখ খানকে এই প্রশ্ন করে যে আপনি বাংলাদেশের প্লেয়ার 9 কোটি টাকা দিয়ে কিনছেন কেন। এছাড়া আরেকটা কি প্রশ্ন উত্থাপিত হচ্ছে এখানে, এই মুহূর্তে আইসিসির চেয়ারম্যান পোস্টে কে রয়েছেন? জয় শাহ রয়েছেন, এবং সেই আইসিসির চেয়ারম্যানের জায়গা থেকে জয় শাহ কেন এই মুহূর্তে বাংলাদেশকে ব্যান করছে না, অর্থাৎ বিসিসিআই কেন ব্যান করছে না, এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে। কারণ বিসিসিআই যদি ব্যান করে দেয় তাহলে তো বাংলাদেশের প্লেয়ারদেরকে কিনতে পারবে না কোনো টিম। নিশ্চয়ই বিসিসিআই তারা অ্যালাউ করছে বলেই বাংলাদেশের প্লেয়াররা এখনো পর্যন্ত আইপিএল খেলতে আসছে, এবং সেটা যদি খেলতে আসার নিয়ম থাকে তাহলে শাহরুখ খানের বা কিনতে কি নিয়ে অসুবিধা রয়েছে। এই প্রশ্ন এই মুহূর্তে সারা দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে, এবং সঙ্গীত সোমের ভিডিওটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে বেশ কয়েকটা চাপেই ফেলেছে ভারতীয় জনতা পার্টিকে, যে বিসিসিআই থেকে যদি অ্যাফিলিয়েশন দেয়া থাকে, ঠিক যেমন ভাবে পাকিস্তানকে বিসিসিআই ব্যান করেছে বলে পাকিস্তানের কোনো প্লেয়ার আইপিএল খেলতে পারছে না, এবং সেটা তাদের একটা বেশ খানিকটা খেদের জায়গা যে এত টাকা দিয়ে আমরা খেলতাম আগে, কিন্তু এখন কেন খেলতে পারছি না, কারণ পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নয়, তাই জন্য ভারতবর্ষ ব্যান করে দিয়েছে, বিসিসিআই ব্যান করে দিয়েছে। কিন্তু সেইভাবে দরকার হলে বাংলাদেশকে তারা ব্যান করুক, সেইটা তার না করে কেন হঠাৎ করে জয় শাহ বিষয়টাকে ছেড়ে রেখেছেন, আর ছেড়েই যদি রেখেছেন তাহলে শাহরুখ খান কিনবেন না কেন, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। এবং শাহরুখ খান ভারতবর্ষের একটা পরিচয়, এই মুহূর্তে ভারতবর্ষের অন্যতম একজন পরিচিতির মানুষ যদি হয়, পপুলার মানুষ যদি হয়, পপুলার ইন্ডিয়ান হিসেবে শাহরুখ খানের নাম এই মুহূর্তে উঠে আসে সারা পৃথিবীতে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং সেই জায়গা থেকেই আমরা দেখতে পেয়েছিলাম পাঠান ছবি যখন রিলিজ করছে তখন বিজেপির অভ্যন্তরে একটা বেশ শোরগোল তারা ফেলেছিল এই শাহরুখ খানের পাঠান ছবিকে নিয়ে, এবং তার ফলে কি হলো আমরা দেখতে পেয়েছিলাম 2023 সালে শাহরুখ খান একদম তার যে পুরনো হারিয়ে যাওয়া যে একটা স্টারডম ছিল সেটা আবার ফিরে পেলেন, এবং পাঠান ছবিটা বিভৎস হিট করলো, তারপর জওয়ান ছবিটা হিট করলো যেটার জন্য তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন, এবং তার পরবর্তীতে ডাঙ্কি এবং ইত্যাদি ঘটনা। কিন্তু এই মুহূর্তে অবশ্যই কিন্তু শাহরুখ খানকে একদম নিশানা করতে গিয়ে সরাসরি বিজেপির এক নেতা সঙ্গীত সোম, তিনি হয়তো তার পুরনো কেরিয়ারটাকে ফিরে পেতে চেয়েছিলেন একটা হিন্দু মুসলিমের বাইনারি সেট করে। বিভিন্ন ধরনের নেতারা এই ধরনের কাজ করেন, গিরিরাজ সিং যেমন কথা বলতে গেলে হিন্দু মুসলিমের বাইনারি নিয়ে কথা বলেন, এটাই তার স্টাইল অফ টকিং। কিন্তু এই বিষয়টাতে বোধহয় একটুখানি সতর্ক হওয়া দরকার ছিল, কারণ শাহরুখ খানকে নিশানায় নিয়ে আসতে গিয়ে এর আগেও কিন্তু বিজেপি নেতারা বেশ খানিকটা চাপে পড়েছে, এবং নরেন্দ্র মোদী নিজে একটি ঘরোয়া মিটিং এ শোনা গিয়েছিল বলেছিলেন যে সমস্ত বিষয় তো আপনাদের কথা বলার দরকার নেই, সমস্ত বিষয় আপনারা বিতর্ক তৈরি করেন কেন। এই প্রেক্ষাপট তৈরি হয় যে শাহরুখ খানকে নিয়ে, তাহলে সেই শাহরুখ খানকে কেন এই মুহূর্তে এইভাবে কটাক্ষ করা, যে আইপিএল যখন শুরু হচ্ছে আইপিএল এ কেন বাংলাদেশি প্লেয়ারদেরকে শাহরুখ খান কিনছেন, তাহলে ব্যান করছে না কেন বিসিসিআই। আর তাই যদি থাকে, এতটাই যদি বাংলাদেশের প্রতি অনীহা থাকে, তাহলে সেই ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই মুহূর্তে কেন এস জয়শঙ্করের বিরুদ্ধে কিছু বলা হচ্ছে না, এস জয়শঙ্কর কিংবা নরেন্দ্র মোদী তারা কেন বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত থাকছেন, কেন হঠাৎ করে তারেক রহমান তারকে গিয়ে নরেন্দ্র মোদীর একটা চিঠি সেটা এস জয়শঙ্কর পৌঁছে দিচ্ছেন। শুধুমাত্র যদি একটা সম্প্রীতি সেটুকু মেনটেন করার থাকতো, একটা স্মৃতিচারণা করার থাকতো, তাহলে তো একটা পোস্ট যেটা করেছিলেন সেটাই যথেষ্ট ছিল। কিন্তু তারেক রহমান তার ভবিষ্যৎ হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং তার সঙ্গে এই মুহূর্তে ভারতবর্ষের সম্পর্কটা যাতে আবারও সঠিক জায়গায় ফিরে আসে, সেই চেষ্টাই হয়তো বিদেশ নীতির জায়গা থেকে একদম সঠিক পদক্ষেপ তারা নিচ্ছেন। কিন্তু বিজেপির এই নেতা সেটুকু অন্তত বোঝা উচিত ছিল শাহরুখ খানকে অ্যাটাক করার আগে। আপনাদের সামনে রাখলাম পুরোটা, আপনারা বিচার করবেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।